মাখা মাখা করে কোরাল মাছের ঝোলের যে কি দারুণ স্বাদ, যারা কখনো খাননি তারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তার আগে রেসিপিটা দেখে নিন। সাথে থাকছে আরও একটি রেসিপি, 5 ফোড়নে বোয়াল ভর্তা। বাহ, কি সুন্দর সুন্দর সব রেসিপি। এক এক ক্যাটাগরিতে আলাদা আলাদা রেসিপিগুলো ভাগ করা। মাছের কিছু ডিশ দেখি, 126 থেকে 167 নম্বর পেজে। এটা ইন্টারেস্টিং, কোরাল মাছের মাখা ঝোল। একটি ভালো রান্না কিন্তু হয় রাঁধুনির গুণে। আর ভালো রান্না এবং রাঁধুনির কি প্রয়োজন? ভালো উপকরণ। আর এই ভালো উপকরণ হিসেবে একটি আস্থার নাম কিন্তু রাঁধুনি। এই ভালো রান্নার সহযোগী হিসেবে রাঁধুনির আরেক নতুন প্রয়াস হচ্ছে এই বইটি, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রাঁধুনি এবং রন্ধন শিল্প এগিয়ে যাচ্ছে সমান তালে। রান্নাকে আরও সহজসাধ্য করতে রাঁধুনির নানা রকম প্রয়াস কিন্তু লেগেই থাকে, যার অন্যতম একটি উদাহরণ হচ্ছে এই বইটি। আর এই বইয়ের রেসিপিগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের আয়োজন। আজকে কি রেসিপি তৈরি হচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আজকে আমরা তৈরি করে দেখাচ্ছি কোরাল মাছের ঝোল এবং 5 ফোড়নে বোয়াল ভর্তা। বাংলাদেশের সেরা রাঁধুনিদের থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। যে 8টি ক্যাটাগরিতে বইটি সাজানো হয়েছে সেগুলো হলো উৎসবের রান্না, বিশেষ ঘরোয়া রান্না, হরেক রকম ভর্তা, শুটকির নানা স্বাদ, সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, মাছের মন কাড়া সব ডিশ, মাংসের লোভনীয় যত পদ এবং ডালের নানা রকম রেসিপি। আজকের রেসিপি দুটো নেওয়া হয়েছে মাছের মন কাড়া সব ডিশ এবং হরেক রকম ভর্তা, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথমেই আমাদের মাছের রেসিপিটি যিনি তৈরি করে দেখাবেন তাকে ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1422-এর 7ম স্থান অধিকারী অ্যানি রেশমা। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, বসুন। থ্যাংক ইউ। আপু, কোরাল মাছ শুনেই তো খুব ভালো লাগছে। কোরাল মাছ সামুদ্রিক মাছ, কক্সবাজারের কথা খুব মনে পড়ে যাচ্ছে, যে সেখানে গেলেই খুব খাওয়া হয়। একটু এই রেসিপিটা সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। কোরাল মাছ কিন্তু আমার বাসায় খুবই প্রিয় এবং চিটংয়ের মানুষ কিন্তু মাছ পছন্দ করে। হ্যাঁ, বিভিন্ন রকমের মাছের আইটেম হয়। আপনার বাড়ি চিটং? আমার বাড়ি চিটং। আমার বাড়িও চিটং। আমিও মাছ খুব পছন্দ করি। এটা জানা ছিল না। হ্যাঁ, তো চিটংয়ে যেটা হয় যে বিভিন্ন রকমের মাছের যে রেসিপিগুলো আছে তার মধ্যে এগুলো একেবারে ট্র্যাডিশনাল রেসিপি। এটা এমন না যে ফিউশন, এটা একেবারে নানি দাদিদের সময় থেকে এই রান্নাগুলোই হচ্ছে। কখনো আমাদের ওখানে কিন্তু পাতলা ঝোলের চেয়ে একটু ঘন ঝোলটা সবাই খুব পছন্দ করে, একটু মাখা মাখা ঝোল। এই যে টমেটো দিয়ে যে রান্নাটা যেটা আমি করছি সেটা আমার মেয়ের খুব পছন্দ।
নর্মালি মানুষ কোরাল মাছ বলতেই কোরাল মাছ ফ্রাই এর কথাই মনে পড়ে। দেখা যায় যে যেখানে ওই সামুদ্রিক মাছ যে সকল রেস্টুরেন্টে পাওয়া যায় বা যারা করে ওই কোরাল মাছ ফ্রাইটাই হয়তো বেশিরভাগ মানুষ খেয়েছে। এই ধাঁচে হয়তো খুব কম মানুষই ট্রাই করেছে। কিন্তু আপু আপনি যেহেতু চিটং এর, আপনি জানেন আমাদের চিটং এর ম্যাক্সিমাম মাছ রান্নায় কিন্তু ফ্রাই করে না, হ্যাঁ কাঁচা মাছটাই করে, ঝোল করে কাঁচা মাছটা, এবং অসাধারণ খেতে। এক্স্যাক্টলি। সো ওইটাই আর কি, যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে খায় আমরা আজকে একটু চিটং এর স্টাইলে সেটা একদম তৈরি করছি। আর এখানে আছে হাটাজারি মশলা, যেটা আমার খুব পছন্দ। চিটং এ তো স্পেশালিটি হচ্ছে হাটাজারি মশলা, যেটা মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়ো যেটা যে ব্যবহার করে তার পেছনে একটা রিজন আছে, এটা হচ্ছে কালারটা আসবে খুব ডিপ, ঝালটা হবে খুব কম। একটু এই বইটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এই বইটিতে তো আপনার এই রেসিপি দিয়েছে, সাথে আরো অনেক রেসিপি আছে। আপনার অনুভূতি কিরকম ছিল যখন এই রেসিপিগুলো আপনি দিচ্ছিলেন? কি ভাবনা কাজ করেছে? এখানে যখন রেসিপি দিচ্ছিলাম তখন আমার কাছে চাওয়া হয়েছিল যে একেবারে অথেন্টিক চিটং এর রেসিপি। তো আমি যেহেতু রান্না করি, আমি খুব কিন্তু ফিউশন করতে পছন্দ করি। আমার প্রচুর রান্না ফিউশন, আমার সিগনেচার অনেক ডিশ আছে ফিউশন। যখন চিটং এর রান্না চাইলো তখন আমি খোঁজ করা শুরু করলাম, একেবারে নানি দাদি, আমার খালামণি, আমার ফুপু শাশুড়ি, সবাইকে জিজ্ঞেস করে আমি অনেকগুলো রেসিপি সিলেক্ট করে দিয়েছিলাম এখানে। সেখান থেকে 4টা রেসিপি এসছে, যেটা আজকে কোরাল মাছের মাখা ঝোল, আর একটা শিং মাছের রেসিপি আছে। তো এই রেসিপিগুলো হচ্ছে একেবারে অথেন্টিক, আমাদের ভিতর থেকে নেয়া। মানে ওই রেসিপিগুলা আমি চাইছি যে আমাদের চিটংয়ের যে রেসিপিগুলো একেবারে অথেন্টিক রেসিপিগুলো উঠে আসুক, এবং সেটার প্রতিফলন আজকে এই বই। তো চিটাঙ্গের ঐতিহ্যের সঙ্গে আমরা পরিচিত হব এই রেসিপিগুলোর মাধ্যমে, এবং আপু পরিচয় করিয়ে দিবেন। তো আমরা চলে যাই আমাদের রান্নায়। ঠিক আছে, চলো। আপু কোরাল মাছ চলে এসেছে একদম, এবং সেই সাথে উপকরণগুলো আছে, সবকিছু রেডি আছে। তাহলে আমি রান্না শুরু করে দিই। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে নিলাম। রান্নার প্রথম শর্ত হচ্ছে চুলা। কোন তেলে করবেন? আমি সানফ্লাওয়ারটা দিয়ে করি। হ্যাঁ, এতটুকুই ঠিক আছে। ওকে। আমাদের চিটংয়ে যেটা হয়, মাছটা কিন্তু আমরা কাঁচাই খুব রান্না করি। আচ্ছা, প্রথমে দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশ খানিকটা দেবো। এখানে আমি 4 টুকরো মাছ রান্না করছি, সেই হিসেবে আমি প্রায় 2-2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচির উপরে কিন্তু আসলে আপু ফ্লেভারটা এবং টেস্টটা অনেক কিছু ভ্যারি করে। কারণ পেঁয়াজটা যদি আমি ঠিক মতো না ভাজি তাহলে একটা মিষ্টি মিষ্টি স্মেল বা টেস্ট থাকবে, আর যদি আমি ভেজে ফেলি তাহলে একটা ফ্রাইড একটা টেস্ট আসবে। হালকা ভাজলে ওই যে ক্যারামেলাইজড হয় ওটা, তখন ওই মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসে। পেঁয়াজের উপরে কিন্তু অনেক রান্নার অনেক ভ্যারাইটিস ডিপেন্ড করে। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, হালকা টুকটাক করি। রান্না করতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। আচ্ছা, রাঁধুনির যে বইটা আছে, বাংলার 100 সেরা রেসিপি, এইটা যদি প্রণালীটা আমরা ফলো করি তাহলে সবাই কিন্তু পাকা রাঁধুনি হয়ে যায়। একদম। একটু ভুনা ভুনা হয়ে আসছে, পর্যায়ে আমি দিয়ে নেব টমেটো। টমেটো দেওয়ার একটা নিয়ম আছে, টমেটোটা যদি আমরা প্রথমে তেলে না দিয়ে দিই না, টমেটোটা গলবে না। মানে পানি থাকলে কিন্তু গলবে না, তখন শক্ত থেকে যাবে। তো টমেটো যখন আমরা গ্রেভি করব তখন যেটা করতে হবে, আমার তেলেই দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে টমেটোটাও গলে হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রায় হয়ে এসছে। আমি এখন পানি দিব। পানি না দিলে যেটা হবে, মশলাগুলো পুড়ে যাবে। তারপর শুরু করছি প্রথমে চিটংয়ের বিখ্যাত হাটাজারি মরিচ। ওকে, সেটা দিচ্ছি। আমরা বেশ খানিকটা দেই। এই মরিচটার বৈশিষ্ট্য অনেকটা কাশ্মীরি মরিচের মতো। এটা খুব লাল হবে, দেখতে খুব গ্রেভি কালার আসবে, কিন্তু ঝাল হবে না। আচ্ছা, 3 টেবিল চামচ দিব। আমি এখন দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আর হলুদ দিচ্ছি হাফ চা চামচের মতো, আর সেই সাথে অল্প করে রসুন বাটা। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
একদম লাল একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপু। এখানে আমি দিয়ে নিচ্ছি। কাঁচা মাছ দেওয়ার একটা নিয়ম আছে। কাঁচা মাছ দেওয়ার নিয়ম হচ্ছে আমি প্রথমেই মাছটা ভালোভাবে মশলার সাথে মেখে নেব, এরপর আর নাড়া যাবে না, কারণ তখন ভেঙে যাবে। মাছ রান্না, কাঁচা মাছ রান্না বেশ ট্রিকি। হ্যাঁ, ট্রিকি। যে কোনো মাছ প্রথমে আমি মশলার সাথে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আন্দাজ মতো দিতে হবে। এখন যেটা করব, এটাকে আমি ঢেকে দেব একটু পানি দিয়ে। রান্নার কাজ শেষ আপা, এখন আমাদের ওয়েট করতে হবে 6 থেকে 7 মিনিট। হ্যাঁ, মাছ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, নেয়ও না। হ্যাঁ, চিটং এর আর কি এই যে মাছের যে এক নিয়মে রান্না হয়, আপনি বলছিলেন যে টমেটোর ব্যবহার এবং এই হাটাজারি মশলা, যে মরিচের মশলা, এটা ছাড়া তো গরুর মাংসের যে 2 পদ আছে এটা মানুষ জানে। এটা ছাড়া আর কি কি স্পেশালিটি আছে? চিটং এ কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, যেগুলো আসলে চিটং এর বাইরে পাওয়া যায় না। যেমন আমি বলতে পারি তারা আছে, একটা নাম আছে কাকটোস। হ্যাঁ, আচ্ছা। তো ওগুলা হয় কি আমরা যখন ওই যে নববর্ষে থাকে না, তখন কিন্তু খুব ব্যবহার হয়। সনাতন ধর্মে তারাও ব্যবহার করে, আমরাও কিন্তু রান্না করি। মানে এটা একটা ট্র্যাডিশনের মতো। প্রতি দেখা যায় যে পয়লা বৈশাখের সময় আমরাও রান্না করছি সবগুলো মিক্সড করে। তারপর হলুদ পাতা, এগুলো দিয়েও কিন্তু আমরা প্রচুর রান্না করি। এই সবজির রেসিপিগুলো কি এই বইতে রয়েছে? এই বইতে নেই, কারণ সবজিরও একটা ক্যাটাগরি। হ্যাঁ, এই বইটাতে না থাকার কারণ হচ্ছে ওই সবজিটা আসলে সব বাংলাদেশ সবখানে পাওয়া যায়, অ্যাভেলেবল না। অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ, এরকম। নাবিলা আপু, হ্যাঁ, ও বাবা কি সুন্দর রং, একদম সুন্দর একটা রং এসেছে। এখন আমরা যেটা করব, কাঁচামরিচটাকে ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচটা দেওয়ার কারণ কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমরা চিটংয়ে কিন্তু কাঁচামরিচ খুব ব্যবহার করি এবং লাস্টে দিয়ে দিই। হ্যাঁ, আর এটার যে ফ্লেভার, ওটা কিন্তু অসাধারণ। এখন আমি এটা সার্ভ করে ফেলবো। প্রায় 7 থেকে 8 মিনিট আমরা এরকম করে রাখবো। প্রথমে একটু কড়া তাপে থাকবে, তারপর আমরা একটু লো করে ধিমি আঁচ। হ্যাঁ, যেটা আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে কিন্তু রয়ে গেছে। এখন আমরা গ্রেভিটা দিয়ে সাজিয়ে নেব। কালারটা খুবই ডিফারেন্ট। হ্যাঁ, এবং একটা অলরেডি মরিচের ঝাঁঝটা ঘ্রাণেই পাওয়া যাচ্ছে একদম। এটাকে একটু সাজিয়ে নিই। খাবারটা নিজে আসলে এত সুন্দর, সাজানোর দরকার হয় না, তারপরও একটু কালার অ্যাড করা। একটু লাল চিলি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি। তারপর তৈরি হয়ে গেল খুবই মজাদার কোরাল মাছের মাখা ঝোল। কোরাল মাছের মাখা ঝোল দেখতে যেমন সুন্দর, ঘ্রাণেও আমার অসাধারণ লাগছে, খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নিন। কোরাল মাছের মাখা ঝোল রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কোরাল মাছ 4 টুকরো, হাটহাজারি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, টমেটো ফালি করে কাটা 2টি, কাঁচামরিচ 3 থেকে 4টি, পেঁয়াজ কুচি 2 থেকে আড়াই টেবিল চামচ, রসুন বাটা সামান্য, লবণ স্বাদমতো। কোরাল মাছের মাখা ঝোল রান্নার শুরুতে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে এতে 2 থেকে আড়াই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এ পর্যায়ে ফালি করে কাটা 2টি টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নরম হলে সামান্য পানি যোগ করুন। এখন এতে
2 টেবিল চামচ হাটহাজারি মরিচের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া ও সামান্য রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হলে এতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কোরাল মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে। মেশানো শেষে স্বাদমতো লবণ ও আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে। 6 থেকে 7 মিনিট পর মাছ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে 2 থেকে 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে মিনিট খানিক রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কোরাল মাছের মাখা ঝোল। এবারে দ্বিতীয় রেসিপির পালা, যেটি হচ্ছে 5 ফোড়নে বোয়াল ভর্তা। অভিরূপ কুমার সিংহ তৈরি করে দেখাচ্ছে। দাদা, আপনার 5 ফোড়নের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে, যেটা বুঝতে পারছি। এটা তো বললাম যে এর আগের কোনো এক এপিসোডে আমি বলেছিলাম যে 5 ফোড়নে একটা ভুনা খিচুড়ি করেছিলাম। তো এখানে 5 ফোড়নটা আসলে সিলেট থেকেই, আমাদের সিলেটিদের জন্যই করা 5 ফোড়নটা। রাঁধুনি বিশেষ করে এটা বের করেছে। এই মশলাগুলোর প্রতি তো আমার একটা টান থাকেই, আর যেহেতু আমি সিলেটি, তো সেই ক্ষেত্রে এখান থেকে এই ভর্তাটা করা। সিলেটে হচ্ছে 5 ফোড়নের ব্যবহারটা খুব বেশি হয়। আচ্ছা আচ্ছা, একটু এই বোয়াল ভর্তা সম্পর্কে জানতে চাই, যে আর কি বিশেষত্ব রয়েছে 5 ফোড়ন সহ? এখানে আসলে আমরা সিলেটিরা কিন্তু আসলে ভর্তা খেতে পছন্দ করি, এবং যারা আমার সাথে এনি আছে, এনি আমরাও খুব পছন্দ করি। হ্যাঁ, চিটাগাংয়ের, আপনিও চিটাগাংয়ের। তো আমরা কিন্তু আসলে শুটকিটাও খুব পছন্দ করি। ভর্তার মধ্যে গেলে শুটকি, অনেক ধরনের শুটকি আছে, তো মাছ দিয়েও আমরা ভর্তা করি। তো আমি চিন্তা করলাম যে সবসময় তো আমরা পেঁয়াজ দিয়েই করি বা রসুন দিয়ে করি, আর বিভিন্ন উপকরণ দিয়ে করি, তো 5 ফোড়নটা দিয়ে করলে ফ্লেভারটা কেমন আসে। তো আমি যেদিন করলাম, বাসায় সবাইকে খাওয়ালাম, বাসায় সবাই বলল খুবই ভালো হয়েছে। এবং আপনি জানেন যে 5 ফোড়ন আমাদের দেহের জন্য অনেক উপকারী। তো সেই থেকে, কল্পনা থেকে আজকে আমার 5 ফোড়নে বোয়াল ভর্তাটা করার। আমরা যেহেতু ভর্তা খেতে খুব পছন্দ করি, এই ভর্তা তো একটু ডিফারেন্ট হবে আশা করি। পেঁয়াজের ব্যবহার কি থাকছে? না, পেঁয়াজের ব্যাপার থাকছে না, এখানে শুধু 5 ফোড়ন দিয়ে করছে। মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আসলে যেহেতু আমার একটা রেস্টুরেন্ট আছে, আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে রেস্টুরেন্টে আমরা যখন রান্না করি, রান্না টেস্ট করতে করতে কিন্তু আসলে মাছের প্রতি বা মাংসের প্রতি কিন্তু সেই টানটা আমাদের থাকে না। মানে আছে না যে মানে লুপ, এই জিনিসটা থাকে না। তখন আসলে অন্য রেসিপির দিকে আমরা যাই, তখন আমরা ভর্তাটা বিশেষ করে তৈরি করেই ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলি। একদম সত্যি কথা, মানে ভর্তা থাকলে, ভর্তার ভাত থাকলে, একটু ডাল থাকলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না। দু রকম যদি ভর্তা থাকে তাহলে পুরো 1 প্লেট ভাত কিন্তু আরামসে খেয়ে ফেলা যায়, আর কিছুই লাগে না। আর এই যে ভর্তার প্রতি একটা প্রীতি আছে বাংলাদেশের মানুষের, মানে আমি জাস্ট এই চিন্তাটা এখনই মাথায় আসলো যে ভর্তার উৎপত্তি বা উদ্ভবটা কোত্থেকে আসলে কিভাবে হয়েছিল আমাদের দেশে। এটা মনে হয় একেবারে আগে থেকে, অনেক আগে থেকে, কারণ কিছুই নাই, শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তা করে খাওয়া যায়, একটু সরিষার তেল দিয়ে। সহজ একটি, মানে খুব সহজে তৈরি করার একটি বিষয় রয়েছে, এবং সবার বাড়িতে কিন্তু ভর্তাটাই মানে করে খাওয়া যায়। ভর্তার কোনো ক্লাস নেই, ভর্তার কোনো ক্লাস নেই। বাট আমার ওটাই মনে হয় যে খুব ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে, যে আজকে বেশি কিছু বানাবো না, তাহলে চটপট ভর্তা, কম বেশি উপকরণও লাগে না, ঝটপট তৈরি করা যায়। খুব বেশি রিচ খাবার খাওয়ার পর মনে হয় যে কয়েকদিন শুধু ভর্তা দিয়ে খাই না, একদম রুচিটা চলে যায়, রুচিটা মানে ফিরে আসে। এই তো আগে বলছিলাম যে আমি যখন রেস্টুরেন্টে রান্না করি, তখন আসলে অন্য খাবারগুলো, মানে বিভিন্ন কুইজিনের তো খাবার আছে, তো এই খাবারগুলো টেস্ট করতে করতে আসলে মাছ বা মাংসের দিকে লুপ যায় না আসলে। এই জন্য তো ভর্তা প্ল্যাটার একটা খুব কমন একটা বিষয় বিভিন্ন রেস্টুরেন্টে এখন হয়ে গেছে। আর লোভ সামলে রাখা যাচ্ছে না, ভর্তাটা তো আমার ট্রাই করতেই হবে। আমরা ঝটপট তৈরি করে ফেলি, চলুন। একদম, তো অভিরূপ দা, তুমি তাহলে তৈরি করো, আমি একটু আসছি টেস্ট করতে তোমার ভর্তা। অবশ্যই, আমি তোমার খাবার টেস্ট করব আজকে। একদম। সামান্য কিছু উপকরণ আপনার ভর্তার মনে হচ্ছে, আর আপনার বোয়াল মাছ। আমি আর দেরি করছি না, শুরু করে দিই ভর্তাটা। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিব, স্টোভটা জ্বালিয়ে দিলাম। এখানে মজার বিষয় হচ্ছে, আমরা সব সময় ভর্তা করতে কিন্তু হলুদ মরিচ ব্যবহার করি, হ্যাঁ, গুঁড়োটা, কিন্তু আমরা এখানে শুধু লবণ দিয়ে আগে ভেজে নিব তেল দিয়ে। তার জন্য আমাকে সরিষার তেল নিতে হবে। সরিষার তেলের ঝাঁজ কিন্তু, আর রাঁধুনির যেটা সরিষার তেল, এইটার
ভর্তা আলাদাই একটা মজা। একদম। তেলটা গরম হতে থাকুক, তার ফাঁকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিই। একটু পরিমাণ মতো কম লবণ দিলাম, কারণ যেহেতু আমি আবার ভর্তাটা যখন কাটা ছাড়াবো এরপরে মাখার সময় আর একটু লবণ দিব। আমি আগে হাত ধুয়ে নিয়েছি আজকে, যেহেতু ভর্তা করতে হবে, আর ভর্তা যদি হাত দিয়ে না মাখি তাহলে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। চারদিকে তো আসলে লবণটা পৌঁছাতে হবে। সর্ষের তেল গরম করলেই যে একটা স্মেল বের হয় সর্ষের তেলের, আমার সেটাই ভালো লাগে। মনে হয় যে কিছু মজাদার কিছু রান্না হতে চলছে। মাছ তো আসলে ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটেই মোটামুটি হয়ে যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন দর্শকরা বিশেষ করে আপনাদের জানা উচিত এবং আমরাও জেনে আসছি, আমরা যখন কোনো কিছু ভাজি ফ্রাই প্যানে তখন অবশ্যই ননস্টিক প্যানে আর কি, তো কাঠ দিয়ে এটা করলে ভালো, তখন স্কেচ পড়ে না। এটা আমি বোয়াল মাছটা এমন ভাবে ভাজবো বেশ যেন কড়া ভাজা না হয়, আর মোটামুটি আমার ডান হয়ে যায়, কারণ আমি আবার তো এটা ফোড়ন দেওয়ার সময় আবার আরেকটু ভাজবো। মিনিমাম 80% আমি ডান করে নিয়ে ফেলবো। তো আপনি বাসায় মানে ভর্তার মধ্যে কি কি ভর্তা পছন্দ করেন? ভর্তা আমার যে কোনো মাছের ভর্তা তো খুবই ভালো লাগে, আর তো আলু ভর্তা, টমেটো ভর্তা। কি মাছের ভর্তা সবসময় তৈরি করেন আপনি? আমাদের বাসায় নর্মাল যে মাছগুলো থাকে, রুই মাছ তো থাকেই, চিংড়ি মাছের ভর্তা যেমন করি, তারপর চাকরি মাছের ভর্তা বলা হয়, সেগুলো করা হয়। বোয়াল মাছের ভর্তা কখনো খাওয়া হয়নি। আপু যাই হোক, আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আমি স্টোভটা এখানে আপাতত অফ করলাম, মাছটাকে তুলে ফেলবো আমি এখানেই তুলবো। হ্যাঁ, এখানে। আমি আবার যে সরিষা তেল এখানে দিয়েছি, এটা আবার রেখে দিব অবশিষ্ট তেলটা, কারণ এটা আবার ফোড়ন দিয়ে কাজ করব। এখন আপনি কি কাটা ছাড়িয়ে নেবেন? হ্যাঁ, কাটা ছাড়িয়ে নেব। রান্না করতে করতে একদম ইজি হয়ে গেছে না, গরম টরম ধরা। মাছ ভর্তা করার ক্ষেত্রে কিন্তু এই যে কাটা বাছার ব্যাপারটা কিন্তু খুবই, বোয়াল মাছের ক্ষেত্রে অথবা ওই যে পাঙ্গাস মাছ, এগুলো কাটা ছাড়াতে খুবই কম ইজি। আর হয়তো একটা দুটো কাটা তো থেকে যেতেই পারে, কিন্তু থাকলেও এটা আমি যখন মাখবো তখন বুঝে নেব, হাতে আমার লেগে যাবে, তখন আমি এইটা বের করতে পারবো। আপু আমার কাটা বাছা হয়ে গেছে, এখন যেটা করব আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ দিচ্ছি না, বাট আমরা রসুন দিব। হ্যাঁ, এটা একটু ফোড়নে দিব পাঁচফোড়নের সময়। হ্যাঁ, যেহেতু পাঁচফোড়নে বোয়াল ভর্তা, পাঁচফোড়নটাই আমার মেইন আকর্ষণ, যাতে ওই হয় কি অনেকগুলো মশলা একসাথে হলে কিন্তু দেখা যায় যে কোনো মশলা আসলে ডমিনেট করে না, টেস্টটা উঠে আসে। আর পাঁচফোড়নে কিন্তু পাঁচফোড়নের একটা গন্ধই আলাদা, কারণ ওইখানে যদি পেঁয়াজ যায়, পেঁয়াজের একটা গন্ধ চলে যাবে, তো তার জন্য পাঁচফোড়নটাই দিয়ে আমার করা আর কি। যাই হোক, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, আগে বলেছিলাম যে আমি অবশিষ্ট তেলে এটা করব। হ্যাঁ আপু, তেলটা তো আমার আগেই গরম ছিল, এখন খুব তাড়াতাড়ি সহজেই গরম হয়ে গেল। এখন যেটা করব, আমি রসুনটা পরিমাণ মতো দিয়ে দিব, সামান্য পরিমাণ, কারণ আমার রসুনের ফ্লেভার থেকে ওভার না পড়ে। হ্যাঁ, কারণ পাঁচফোড়নটাই আমার বেশি ইম্পর্টেন্ট। পাঁচফোড়ন দিয়ে দিলাম এখানে, বেশি করে দিবেন। হ্যাঁ, 2 চামচের মতো দিব। ওকে,
এখন যেটা করব, আমি এখানে যে মিশ্রণটা মাছের এটা দিয়ে দিব। পাঁচফোড়নের স্মেল বেরিয়ে আসছে একদম। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিই, কারণ একটু মৃদু আছে এটা রান্না করব। এখন যেটা করব, আমি তো আগেই বলেছিলাম যে আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন পরিমাণ মতো আমাকে লবণটা দিতে হবে। হ্যাঁ, ধনেপাতা কুচি আছে, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। আমার শেষ, আমি এটা বন্ধ করে দিলাম। এখন এটা আবার আমি কি করব, মিক্সিং বলে নিয়ে নিব এটা। আপু এখন আমার যেটা করতে হবে, একটু লেবুর রস দিব 1 চামচের মতো, সাথে আবার ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিব, আর কিছুটা রাখবো গার্নিশের জন্য। যে কোনো খাবারই একটু গার্নিশ করলে দেখতে ভালো লাগে। আমার আপনার রান্নার যে ব্যাপারটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে খুব কম মশলায় আসলে রান্নাটা হয়। আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে যে ওই 4 রকম গুঁড়ো মশলা প্রত্যেক রান্নায় যাচ্ছে, ওই 2-3 রকম যে আদা বাটা রসুন বাটা সব খাবারই আমরা মানে গণভাবে দিয়ে যাই, যে মনে হয় এভাবেই মনে হয় রান্না খুব ভালো হয়। কিন্তু আমার কাছে মনে হয় যেমন এই ভর্তায় আপনার মাছটা হচ্ছে মেইন উপকরণ এবং পাঁচফোড়ন, তো এই দুইটা যাতে ডমিনেট করে সেজন্য অন্যান্য মশলা আমরা দেইনি বললেই চলে। হ্যাঁ, কারণ আমার পাঁচফোড়নে এখানে ফ্লেভারটা আসতে হবে। পাঁচফোড়ন তো দেহের জন্য খুবই উপকারী। এটা মাছেরও একটা আলাদা ফ্লেভার আছে। একদম একদম। আপু আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, আমি যেটা করব এখন সার্ভিং ডিশে এটা পরিবেশন করব। তো আমরা সার্ভিং ডিশ নিয়ে আসলাম, এখানে আমরা সার্ভ করব। এবং এইটা আপু মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যে খাবারটা সার্ভ করবেন এটা যেন পরিবেশন পাত্রটা এমন হয় যেন খাবারটাকে আরো আকর্ষণীয় করে তোলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই মাথায় রাখতে হবে। আমি আগেই বলেছিলাম ধনেপাতা একটু আমি গার্নিশের জন্য রাখবো, উপরে ছিটিয়ে দিলাম। যেহেতু লেবুর রস দিয়েছি, সাইডে আমি লেবু দিয়ে আবার ডেকোরেশন করে ফেলবো। সুন্দর দেখাচ্ছে অলরেডি। আপু লেবুর স্লাইস দিয়ে আমি এটাকে পুরোটাই সাজিয়ে নিলাম, আর একটা লাল টকটকে ফুল দিয়ে দিলাম। নাইস, কি দারুণ। হ্যাঁ আপু, তৈরি হয়ে গেল মজাদার ভিন্ন স্বাদের ভর্তা, যেটা তৈরি করেছি আজকে পাঁচফোড়নে বোয়াল ভর্তায়, আর আজকে এটা আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি যে দারুণ দেখাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি বইয়ের সঙ্গে কিন্তু একেবারেই মিলে গেছে, মনে হচ্ছে যেমন বই থেকে উঠে এসেছে হুবহু। চমৎকার ভিন্ন স্বাদের একটি ভর্তা আজকে আমরা তৈরি করেছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা বাড়িতে তৈরি করবেন আপনাদের সুবিধার্থে। এই পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। পাঁচফোড়নে বোয়াল ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: বোয়াল মাছ ভেজে কাঁটা ছাড়ানো 2 কাপ, পাঁচফোড়ন 2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ, ধনেপাতা কুচি 3 চা চামচ, লবণ স্বাদমতো। পাঁচফোড়নে বোয়াল ভর্তা তৈরির জন্য শুরুতে চুলায় একটি প্যানে প্রয়োজন মাফিক সরিষার তেল দিয়ে গরম করতে হবে। অন্যদিকে মাছগুলো সামান্য লবণ দিয়ে মেখে নিয়ে তেল গরম হলে তাতে ভালো করে ভেজে মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এবার মাছের সাথে 2 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে মাখাতে হবে। এখন প্যানের অবশিষ্ট তেলে 1 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে গরম হলে মেখে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করতে হবে। এ পর্যায়ে মাছে স্বাদমতো লবণ ও 2 চা চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে তুলে ফেলুন। এবার মাছের সাথে 1 চা চামচ করে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
ভিন্ন ধর্মী রেসিপি 5 ফোড়নে বোয়াল ভর্তা। এবার আমাদের খাবারের স্বাদ নেবার পালা। চমৎকার দুটো রেসিপি সামনে রয়েছে, আমরা এবার তাহলে ট্রাই করি। একদম। ওকে আপু, আমি ভাত বেড়ে দেই সবাইকে। মাছে ভাতে বাঙালি, একদম, বা বলা চলে মাছ ভাত ভর্তায় আমরা বাঙালি, একদম সেরকম একটা বিষয় হবে। মাছ ভাত ছাড়া আমরা একেবারে অপূর্ণ। একদম। আমি ভর্তা দিয়ে দিই। আপনাকে দিয়ে শুরু করলাম। জি, থ্যাংক ইউ। আপু, হ্যাঁ, থ্যাংক ইউ। শুরুই করি। হ্যাঁ হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে না? দাদা অসাধারণ। এই যে কালিজিরার একটা পাঁচফোড়নের যে একটা ক্রিস্পিনেস, আপনি যে ফোড়নটা দেন, হ্যাঁ, হ্যাঁ। এটা যে আমার দাঁতে পড়ে, খুব ভালো লাগে। এবং ইউজুয়ালি আমরা যে ভর্তাটা আসলে খাই, যেভাবে ভর্তা তৈরি করি, তার চেয়ে একটু আলাদা। হ্যাঁ, দারুণ। এবার আপু মাছটা ট্রাই করি আমরা। একদম। দাদা, আমি তো এনি রান্না আগেও খেয়েছি, খুবই মজা ওর হাতে রান্না, আজকে আবার খাবো। ওকে, একটু গ্রেভি গ্রেভি করা। হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, বিশেষ করে কালারটা আমাকে টানছে খুব বেশি খাবার দিক দিয়ে। অসাধারণ। আপু যখন রান্না করছিলেন তখনই যে স্মেলটা পাচ্ছিলাম, খাবার পর একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগছে কিন্তু আমার। না, অসাধারণ। কিন্তু এই ভর্তা এবং মাছের সাথে একসাথে আমি আবার মিশিয়ে খাচ্ছি, এটাও আলাদা একটা মজা হচ্ছে আমাদের। আমি পুরো মাছটাই খেয়ে ফেলছি। এটা একেবারে অথেন্টিক চিটংয়ের রান্না। আমরা চিটংয়ে সাদা ভাত দিয়ে এরকম করে আসলে মাছটা খাই। রাইট। এনিদের চিটাগাংয়ের অনেক খাবারই কিন্তু আমার ভালো লাগে, বিশেষ করে ওদের অথেন্টিক খাবারগুলো। তোমা ছাড়া আরেকটা মনে হয় আইটেম আছে, এটা বেশ ভালো লাগে আমার। অসাধারণ খেতে। চিটংয়ের রান্না আসলে একটু আলাদা, কিন্তু খেতে ভীষণ মজা। আমি সেভাবে খেয়ে নিলাম, আমার একেবারে উদর পূর্তি হয়ে গেছে। আমি বেশ চাঙা এখন, খুশিও সেই সাথে। চমৎকার দুটো রেসিপি ছিল আপু। এবার আপনাদের সাথে একটি খেলা হবে, আপনি তো জানেনই সেটা। তাহলে আমরা শুরু করি। ঝটপট প্রশ্ন, চটপট উত্তর। তো শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি আপু আপনাকে করব হচ্ছে 3টি প্রশ্ন এবং আপনাকে করব 3টি প্রশ্ন। 3টি প্রশ্নের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যে এই ঝটপট প্রশ্নের চটপট উত্তর দিতে। ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, বাকলাভার উৎপত্তি কোন প্রাচীন সাম্রাজ্য থেকে? অটোমান সাম্রাজ্য। রাইট। পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন দুটি মশলা? গোলমরিচ আর সরিষা। হ্যাঁ, ব্যবহার খুব বেশি থাকে। লবণ আসলে কি, মশলা না খনিজ পদার্থ? খনিজ পদার্থ। একদম সঠিক উত্তর, চটপট উত্তর দিয়েছে কিন্তু দাদা। আপনার প্রশ্ন 3টি হচ্ছে, পৃথিবীর একমাত্র কোন ফলের বীজ ফলের বাইরে থাকে? এটা খুবই সহজ প্রশ্ন আমার জন্য, স্ট্রবেরি। রাইট রাইট, বাইরে দিয়ে থাকে। ওকে, ঐতিহ্যগতভাবে মোজারেলা পনির কোন দুধে তৈরি করা হয়? এটা যদি বলা হয় যে মজরেলা, তাহলে এটা মহিষের দুধ থেকে, এবং এখানে ক্যাসিনো একটা আছে, পদার্থ আছে, ওইখান থেকেই দুধের মাধ্যমে আর কি করে এটা বানানো হয়। কি পড়াশোনা, সেই রকম। লাস্ট প্রশ্ন আপনার জন্য, মধ্যপ্রাচ্যের জনপ্রিয় রেসিপি ফালাফেলের মূল উপকরণ কি? এইটা ছোলা। রাইট, একদম সঠিক উত্তর। দুজনেই অনেক চটপট উত্তর দিয়েছেন। এবারে যে প্রশ্নগুলি করব, 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের মধ্যে যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি আগে হাত তুলবেন, তাহলে তার সঠিক উত্তরকে আমরা। আমি কি এর সাথে আজকে পারবো? চেষ্টা করে দেখেন। আমি তোমার সাথে পারবো না। ওকে, প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি এই বইটি থেকে যে কোনো 3টি ভর্তার রেসিপির নাম বলতে হবে। বাবা বলুন। কারণ আজকে আমি ভর্তা করেছি, এটা বলতেই হয় প্রথমে। 5 ফোড়ন দিয়ে বোয়াল মাছের ভর্তা, তারপরে কাঁচা মূলার ভর্তা,
চেপা শুটকির ভর্তা, যেটা সবাই পছন্দ করে, আমার খুবই পছন্দের। সঠিক উত্তর। এবারে পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটিতে শরবতের কয়টি রেসিপি আছে? দুটি রেসিপি, হ্যাঁ। ঠিক। পরের প্রশ্ন হচ্ছে, বরিশালের ঐতিহ্যবাহী পানীয় মলিদার আরো একটি নাম আছে, সেটি কি? আমিও পারি। এইটা মলিদার আরেকটা নাম হচ্ছে নবান্ন, যেটা আমরা ইফতারের পরে এটা বরিশালের যারা আছেন তারা খেয়ে থাকেন, কোনো উৎসবের রান্নায় খেয়ে থাকেন, এবং ধান তোলার পরে এটা বেশি করে খেয়ে থাকেন। নবান্নের ধান কাটা উৎসবের পর এটা খাওয়া হয়, এবং এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয় এটা শরীরের পক্ষে খুবই ভালো। চিড়া আছে, মুড়ি আছে, দই আছে। ওকে, শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি এই বইটিতে পুর ভরা সর্ষে পটলে কোন মাছের পুর ব্যবহার করা হয়েছে? ও আগে তুলে ফেলছে, আর আমি কি করব? বলেন। চিংড়ি মাছ। বাহ, চমৎকার। বোঝা গেল যে এই বইটির আসলে আদ্যপান্ত আপনাদের সবই জানা। তো দুজনকে আমরা বিজয়ী হিসেবে ধরে নিচ্ছি, যেহেতু তাই হয়ে গেছে। তো দুজনের জন্য রাঁধুনির পক্ষ থেকে একটি চমৎকার গিফট রয়েছে আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার কিছু রেসিপি আজকে আপনারা তৈরি করে দেখিয়েছেন। বইয়ে তো আরো অনেক রেসিপি বাকি কিন্তু রয়েছে, সেগুলো আমরা নিশ্চয়ই ট্রাই করব আমাদের আয়োজনে। তো সামনে নিশ্চয়ই দেখা হচ্ছে। একদম। দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদের জন্য কুইজ থাকছে। কুইজ জানাচ্ছি, তবে তার আগে গত পর্বে যিনি বিজয়ী হয়ে আমাদের এই বইটি জিতে নিয়েছেন তার নামটি জানাচ্ছি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি গত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি নাজিয়া ফারহানা পাক্কি বিরিয়ানি রান্নায় কোন মাংস ব্যবহার করেছিলেন? RR10A খাসির মাংস, RR10B গরুর মাংস। সঠিক উত্তর RR10B গরুর মাংস। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন হাতিরপুল ঢাকা থেকে নাবিহা ইসলাম নওরি। দেখে নিলাম আমাদের গত পর্বের বিজয়ীর নাম। অভিনন্দন আপনাকে। এবারে আজকের পর্বের কুইজটি দেখে নেই। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি অভিরূপ কুমার সিংহ কোন মাছের ভর্তা তৈরি করেছেন? RR11A বোয়াল মাছের, RR11B টাকি মাছের। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR11A অথবা RR11B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আজ আমরা পরিচিত হয়ে গেলাম সিলেট এবং চিটংয়ের সাথে নতুনভাবে তাদের ঐতিহ্যবাহী দুটো চমৎকার রেসিপির মাধ্যমে। এরকম আরও অনেক ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আমরা প্রতি সপ্তাহে হাজির হচ্ছি আমাদের আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আশা করি সবসময় আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।